প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি ডাক্তার এ কে এম শামসুল কবির, সহযোগী অধ্যাপক, মেডিসিন এবং গ্যাস্ট্রোলিভার বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল। আজকে আপনাদের সামনে এসেছি লিভারের বিভিন্ন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কমন কিছু রোগ যেগুলো আমাদের দেশে হয়ে থাকে, এর সম্ভাব্য কারণ, প্রতিকার, কিভাবে চিকিৎসা করা যায়, জটিলতা কি এবং সেই জটিলতা থেকে উত্তরণের উপায় কি, এবং কি করলে সামগ্রিকভাবে একজন মানুষ তার লিভারটাকে সুস্থ রাখতে পারে সেই বিষয়ে আলোকপাত করার জন্য। আশা করি এর পরবর্তী কিছু সময় আপনারা আমার সাথে থাকবেন। তো প্রথমে আসা যাক আমাদের দেশে লিভারে কি কি রোগ হয়ে থাকে। আমি শুরুতেই বলেছি কিছু স্বল্পমেয়াদী রোগ রয়েছে, কিছু রয়েছে দীর্ঘমেয়াদী রোগ। স্বল্পমেয়াদী রোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, যার লক্ষণ আসলে আমাদের সবার কাছে সুপরিচিত জন্ডিস হিসেবে। আর এছাড়াও স্বল্পমেয়াদী কিছু রোগ রয়েছে লিভারের, যেগুলি ইদানিংকালে আমরা যারা চিকিৎসক লিভারের চিকিৎসা করে যাচ্ছি তাদের জন্য একটা বড় ধরনের কনসার্ন হয়ে গেছে, যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া। এই ভাইরাল ফিভারগুলোতে বা ভাইরাসজনিত জ্বরযুক্ত অবস্থায় কিন্তু লিভার বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন একজন মানুষ হেপাটাইটিস বা জন্ডিস হলে যে ধরনের লক্ষণগুলো নিয়ে আসে সেই লক্ষণই আমাদের কাছে প্রেজেন্ট করে। এছাড়া রয়েছে লিভার অ্যাবসেস, লিভারে পুঁজ জমে যাওয়া। এছাড়া কিছু কিছু ক্ষতিকর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কখনো কখনো স্বল্পমেয়াদী লিভার রোগ হয়ে থাকে। আরও কিছু কিছু রোগ রয়েছে যেমন টাইফয়েড, সেখানে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। ধরুন একজন মানুষ খুব বেশি পরিমাণে অ্যালকোহল খেয়ে ফেললো, মদ্যপানে আসক্ত যদি বেশি খেয়ে ফেলে, সেখানেও স্বল্পমেয়াদী লিভারে কিছু কিছু জটিলতা দেখা যেতে পারে। এরপর আসা যাক দীর্ঘমেয়াদী লিভারের রোগ। এর মধ্যে সবচেয়ে সাধারণ বা কমন যে রোগটি সেটা হলো লিভার সিরোসিস। এরপরেই আমাদের দেশে বর্তমানে অত্যন্ত আলোচিত একটি বিষয়, সেটি হলো ফ্যাটি লিভার। এছাড়া ক্রনিক হেপাটাইটিস বি এবং সি, দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি এবং সি এর সংক্রমণ, যে জন্য একজন মানুষ কোনো কারণে যদি বিদেশ যেতে চান চাকরি নিয়ে অথবা পড়াশোনার জন্য, যখন মেডিকেল চেক আপ হয় বি ভাইরাস বা সি ভাইরাস পজিটিভ থাকলে তাদেরকে আনফিট করে দেওয়া হয়, বিদেশ যাওয়া থেকে তাদেরকে রহিত করা হয়। এগুলি কিন্তু লিভারের দীর্ঘমেয়াদী রোগ। এছাড়া মহিলাদের কিছু কিছু দীর্ঘমেয়াদী রোগ হয়ে থাকে, যেমন অটো ইমিউন লিভার ডিজিজ, আর ওদিকে তো রয়েছেই লিভার ক্যান্সার। তো প্রথমে আসা যাক স্বল্পমেয়াদী লিভারের রোগ, যেটাকে আমরা হেপাটাইটিস বলি, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা পরিগণিত জন্ডিস হিসেবে। দেখুন, একজন মানুষের যদি ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু জ্বর হয়, যদি টাইফয়েড হয় তাহলে জ্বর হয়, যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু জ্বর হয়। তাহলে জ্বর কিন্তু কোনো রোগ না। রোগ কি? ম্যালেরিয়া। রোগ কি? টাইফয়েড। রোগ কি? ডেঙ্গু। চিকিৎসা করতে হয় ম্যালেরিয়ার, তাহলে জ্বর ভালো হয়ে যাবে। চিকিৎসা করতে হয় ডেঙ্গুর, তাহলে জ্বর ভালো হয়ে যাবে। একজন ম্যালেরিয়া রোগীকে যদি আমি ডেঙ্গুর চিকিৎসা দেই তাহলে কিন্তু সে ভালো হবে না। তেমনিভাবে একজন মানুষের যে কোনোভাবে যদি খুব স্বল্প সময়ের মধ্যে লিভারটা দুর্বল হয়ে যায়, তাহলে প্রাথমিক অবস্থায় জ্বর থাকে। এই জ্বরটা হালকা থেকে তীব্র হতে পারে, শরীর ম্যাজম্যাজ করে, শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা থাকে, পেটে ব্যথা হয়, বমি বমি ভাব বা বমি হতে পারে, খাওয়ার অরুচি হয় এবং আস্তে আস্তে চোখটা হলুদ হয়ে যায়। এই টোটাল ঘটনাটাকে বা সামগ্রিক অবস্থাটাকে আমরা সবাই জন্ডিস হিসেবে বলে থাকি, কিন্তু আসলে কিন্তু রোগটির নাম হচ্ছে হেপাটাইটিস। আবার বলছি দর্শক শ্রোতা, হেপাটাইটিস, যার বাহ্যিক লক্ষণ হচ্ছে জন্ডিস। যেমন রোগের নাম ম্যালেরিয়া, বাহ্যিক লক্ষণ জ্বর। রোগের নাম টাইফয়েড, বাহ্যিক লক্ষণ জ্বর। রোগের নাম ডেঙ্গু, বাহ্যিক লক্ষণ জ্বর। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রোগ। তেমনিভাবে যে কোনো কারণে, সেটা জীবাণুর জন্য হোক, ক্ষতিকর রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় হোক, বা অন্য যে কোনো কারণে খুব শর্ট টাইমে বা অল্প সময়ের মধ্যে যদি একটা মানুষের লিভার দুর্বল হয়ে যায়, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটাকে আমরা ক্লিনিশিয়ানরা বা বিশেষজ্ঞ চিকিৎসকরা হেপাটাইটিস বলি, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা জন্ডিস হিসেবে পরিগণিত। জন্ডিসের লক্ষণগুলো কিন্তু আমি কিছুটা আগে বলে ফেলেছি। এখন কেন জন্ডিস বা হেপাটাইটিস আমাদের দেশে বেশি হয়ে থাকে? আমাদের দেশে কিছু কিছু পানিবাহিত ভাইরাস রয়েছে, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস। এরা সচরাচর মানুষের শরীরে প্রবেশ করলে প্রথম দিকে জ্বর থাকে, শরীর ম্যাজম্যাজ করে, একটু হালকা বমি হতে পারে, পরের দিকে গিয়ে চোখ হলুদ হয়ে যায়। এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি কমন। এছাড়া হেপাটাইটিস বি দিয়েও অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে স্বল্পমেয়াদী লিভারের রোগ বা হেপাটাইটিস হতে পারে। তবে দেখা গিয়েছে কখনো কখনো হেপাটাইটিস বি ভাইরাস যদি শরীরে রয়ে যায় 6 মাসের অধিক সময় ধরে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে দীর্ঘমেয়াদী লিভারের বি ভাইরাস জনিত সংক্রমণ বা ক্রনিক হেপাটাইটিস বি বলে থাকি। আর সি ভাইরাস এটা শুরু থেকেই ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘমেয়াদী লিভারের রোগ হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু লক্ষণ কিন্তু প্রথমেই প্রকাশিত হয় না। প্রকাশিত হয় তখনই যখন সি ভাইরাসের লক্ষণের জন্য রোগীর শরীরে যে রোগের অবস্থা হয় সেখান থেকে আর পরিত্রাণের কোনো সুযোগ থাকে না। সে বিষয়ে আমি পরে আলোকপাত করব। এছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেমন ধর ইকোলাই, ক্লেবশিয়ালা, যেগুলো আমাদের শরীরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা পেটের পীড়ার অন্যতম কারণ। এরাও যদি কোনো কারণে রক্তের মধ্যে সংখ্যাধিক্য মাত্রায় বেড়ে যায় তাহলে কিন্তু হেপাটাইটিস বা জন্ডিস হতে পারে। তো জন্ডিস যদি হয়ে যায় তাহলে আমাদের দেশে
যেটা মানুষজন সচরাচর করে থাকে। যদি প্রাথমিক অবস্থায় জ্বর থাকে তাহলে সাধারণত জেনারেল প্র্যাকটিশনার বা পাড়ার চিকিৎসক বলে আমরা তাদেরকে অভিহিত করে থাকি, তাদের কাছে যান। তারা ইনিশিয়ালি অনেক সময় রোগটাকে সঠিকভাবে ধরতে পারেন না, এটা তাদের ব্যর্থতা না, রোগের লক্ষণের যে বিচিত্র একটা অবস্থা সেই জন্য, কারণ রোগীতে জ্বর থাকে। সো প্রথমে তাকে জ্বরের জন্য চিকিৎসা করা হয় এবং সেক্ষেত্রে অনেক সময় তাদেরকে খুব হাই ডোজে প্যারাসিটামল দিয়ে দেওয়া হয়, তাদেরকে কেউ কেউ ভুল করে অ্যাসপিরিনও দিয়ে থাকেন, কেউ কেউ কখনো কখনো ভুল করে অ্যান্টিবায়োটিক্সও দিয়ে থাকেন। মনে রাখতে হবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, যেটা কিনা গত কয়েক বছর ধরে আমাদের দেশে একটি আলোচিত জ্বরজনিত রোগ, সেখানেও কিন্তু একটা মানুষের এই ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ খাওয়া দাওয়ার অরুচি, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং চোখও কিন্তু হলুদ হতে পারে। সুতরাং প্রাথমিক অবস্থায় এই নির্ণয়টা অত্যন্ত জরুরি যে রোগীর হেপাটাইটিস হয়েছে কিনা, সেটা যে ভাইরাস বা যে জীবাণু। যদি হেপাটাইটিস হয়ে থাকে তাহলে চিকিৎসককে কিছু কিছু বিষয় অত্যন্ত সঠিকভাবে রোগীকে বলে দিতে হবে। সমস্যা হচ্ছে আমাদের দেশে সচরাচর মানুষজন দোকানে গিয়ে বা ওষুধের দোকানে গিয়ে যারা ওষুধ বিক্রি করেন তাদের কাছ থেকে প্যারাসিটামল খান, বমির ওষুধ কিনে নেন, আর কিছু অ্যান্টিবায়োটিক্সকে জ্বরের চিকিৎসা চালিয়ে যেতে থাকেন। কিন্তু যখন চোখটা হলুদ হয়ে গেল এবং সাধারণ মানুষ এটাকে অভিহিত করলো জন্ডিস হিসেবে, তখন আমাদের দেশে একটা কমন বিলিফ আছে বা সাধারণ বিশ্বাস আছে যে জন্ডিসের কোনো সাইন্টিফিক চিকিৎসা নেই বা হেপাটাইটিসের কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা নেই। তো মানুষ কি করে, সচরাচর কবিরাজের ধারস্থ হয়, অথবা কবিরাজের কাছেও যদি না যায় সাধারণ বিশ্বাস থেকে কিছু কিছু অদ্ভুত চিকিৎসা করে থাকে, যেমন বারবার হাত ধোয়ানো, যে হাত ধুলে শরীরের হলুদ হাত থেকে বের হয়ে যাবে, অথবা রোগীকে অরহরের পাতার রস, অর্জুনের ছালের রস, নিম পাতার রস, অথবা নাম জানা নাম না জানা অসংখ্য আয়ুর্বেদিক ওষুধ রোগীকে, যারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, তারাও তাদের নিজের আত্মীয়স্বজন বা নিজের শরীরে প্রয়োগ করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি যে এই যে আয়ুর্বেদিক ওষুধগুলো বা গাছগাছটার যে উপাদানগুলো আমাদেরকে ব্যবহার করা হচ্ছে জন্ডিসের চিকিৎসায়, এটা কিন্তু কোনো সাইন্টিফিক স্টাডি নেই, কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু এটা সাইন্টিফিক্যালি প্রমাণ করা সম্ভবপর হয়নি বা কেউ প্রমাণও করেননি যে এই কবিরাজি ওষুধগুলো খেলে বা গাছগাছার ওষুধগুলো খেলে মানুষের জন্ডিস বা হেপাটাইটিস ভালো হয় কিনা। প্রকারান্তরে দেখা গিয়েছে যে অনেক গাছগাছার ওষুধ রয়েছে যেগুলি লিভারে আরো ক্ষতি করে। যেমন আমি একটা উদাহরণ দিই, পৃথিবীতে সবচেয়ে বেশি লিভারের রোগ হয় চায়না এবং জাপানে। কারণটা কি? আপনি দেখে থাকবেন চাইনিজ এবং জাপানিজরা সবচেয়ে বেশি হার্বাল বা গাছগাছার চিকিৎসা করে। আপনি যদি কোনো ঔষধের দোকানে যান বা কোনো কসমেটিক্সের দোকানে যান, সেখানে দেখবেন যে পুরুষ মানুষের যৌবন শক্তি বর্ধন করা, একজন পুরুষের সেক্স পাওয়ার বৃদ্ধি করা, একজন মহিলার সৌন্দর্য বৃদ্ধি করা, অথবা তার বুকের সৌন্দর্য বর্ধন করা, এই যে ব্যাপারগুলো, এই সবই হচ্ছে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান হার্বাল প্রোডাক্ট। জিনসেং, মিনসেং, ব্রিনসেং, কত কিছুই না বাজারে পাওয়া যায়। কিন্তু দেখা গিয়েছে এগুলির একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট হোক বা প্রভাব হচ্ছে এটা লিভারে ক্ষতি করে থাকে। আমরা কিন্তু সেই জিনিসগুলো সাইন্টিফিক্যালি জানি না, অনেক মানুষই জানি না, কারণ মানুষের শিক্ষিত হতে বেশি সময় লাগে না, সিভিলাইজ হতে কয়েকশো বছর লেগে যায়। তো এই কারণে কিন্তু চাইনিজরা, জাপানিজরা এই ব্যাপারটা বুঝতে পেরে এই ধরনের কবিরাজি চিকিৎসা থেকে সরে এসেছে। কিন্তু তাদের দেশে এত ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, এত কোম্পানি তৈরি হয়ে গেছে, তারা কি করবে? এই ওষুধগুলো কোথায় যাবে? তারা আমাদের মতো এই রকম আবেগপ্রবণ জাতির দেশে ওষুধগুলো ডাম্পিং করে। ডাম্পিং মানে আমরা ময়লা আবর্জনা যেরকম ডাস্টবিনে ফেলে দিই, তারাও সেভাবে ওষুধগুলো আমাদের দেশে পাঠিয়ে দেয়। আর আমাদের দেশে আবেগপ্রবণ মানুষ, চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা খুবই আবেগপ্রবণ, আমরা কান কথায় বিশ্বাস করি, আমরা ট্র্যাডিশনাল চিকিৎসায় বিশ্বাস করি, আমরা ঝাঁপিয়ে পড়ি সেই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু আজকে থেকে আপনাদেরকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, দয়া করে অনুগ্রহপূর্বক কখনোই হেপাটাইটিস হলে বা জন্ডিস হলে কবিরাজি চিকিৎসার ধারে কাছে যাবেন না, কারণ প্রকারান্তরে এটা লিভার ফাংশনকে খারাপ করে। আরো একটা জিনিস আমাদের দেশে করা হয় যে যখন একটা মানুষ হেপাটাইটিস বা জন্ডিস আক্রান্ত হলো, রোগীকে ঠেসে ঠেসে সাদা তরকারি, পেঁপের তরকারি, কলার তরকারি, সবজি ইত্যাদি বেশি বেশি খাওয়ানো হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু চোখ হলুদ হয়ে গিয়েছে, সুতরাং হলুদযুক্ত খাবার খাওয়ানো যাবে না। একটা ব্যাপার লক্ষ্য করুন, একটা মানুষের জন্ডিস হলে চোখ যে হলুদ হয়, সেটা হচ্ছে কারণটা হলো তার রক্তের মধ্যে বিলিরুবিন বলে একটা বায়োকেমিক্যাল সাবস্টেন্স বা রাসায়নিক পদার্থের মাত্রা বেড়ে যায়। এই বিলিরুবিনের রং হচ্ছে হলুদ। আমরা কিন্তু কেউই তরকারি বিলিরুবিন দিয়ে রান্না করি না। আমরা যদি কখনো দোকানে গিয়ে বা সুপার মার্কেটে গিয়ে বলি না যে আমাকে স্কয়ার বা এসিআই এর 1 প্যাকেট বিলিরুবিন দেন, রাধুনি 1 প্যাকেট বিলিরুবিন দেন, আমি তরকারি রান্না করব। সো চোখের হলুদের সাথে তরকারি হলুদের কোনোই সম্পর্ক নাই। তা না হলে ফখরুদ্দিন বাবুর্চি, মোহাম্মদপুরের কামাল বাবুর্চি, এরা কিন্তু হলুদ মানুষ হয়ে যেত, কারণ এরা প্রতিদিন শয়ে শয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ক্যাটারিং সার্ভিসে রান্না সরবরাহ করছে, তারা প্রচুর পরিমাণে হলুদ নাচ্ছেন। তারা তো হলুদ মানুষ হচ্ছেন না। সুতরাং চোখের হলুদের সাথে তরকারি হলুদের কোনো সম্পর্ক নেই। বরং একজন মানুষ, সুস্থ মানুষ কিন্তু দিনের পর দিন সাদা তরকারি, পেঁপের তরকারি, কলার তরকারি খেতে পারেন না। তাহলে অসুস্থ মানুষ কিভাবে খাবেন? অথচ আমরা বোকার মতো, অবুঝের মতো সেই কাজটাই করি। একজন অসুস্থ মানুষকে যে কিনে খেতেই পাচ্ছেন না, তাকে বিস্বাদ সাদা তরকারি, পেঁপের তরকারি, কলার তরকারি
জোর করে খাইয়ে দিচ্ছি, অনুগ্রহপূর্বক এই কাজটা এখন থেকে আর করবেন না। আরো যে কাজটা করা হয়, রোগীকে বেশি বেশি করে অড়হরের পাতার রস, অর্জুনের ছালের রস, নিম পাতার রস, এছাড়া আখের রস, ডাবের পানি, গুড়ের শরবত, এগুলি বেশি বেশি করে খাওয়ানো হয়। দেখুন, আখের রস থেকে, ফলের রস থেকে পৃথিবীর অনেক দেশেই অ্যালকোহল বা মদ তৈরি হয়। আমাদের দেশে কুষ্টিয়াতে কেরু অ্যান্ড কো বলে একটা কোম্পানি আখের রস থেকে মদ তৈরি করে। আর উন্নত বিশ্বে কিন্তু বিভিন্ন ধরনের ফলের রস কিন্তু অ্যালকোহল বা মদের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যে মানুষের লিভার দুর্বল, তাকে যদি বেশি বেশি আখের রস, ফলের রস ইত্যাদি খাওয়ানো হয়, এগুলি পেটের মধ্যে গিয়ে হজম হয় না। হজম না হলে এটা ফার্মেন্টেশন বা চোলাইকরণ প্রক্রিয়ায় মদের চেয়েও খারাপ পদার্থ তাড়িতে রূপান্তরিত হয়। হ্যাঁ প্রিয় দর্শক, এটা তাড়িতে রূপান্তরিত হয়। তাহলে যে মানুষের লিভার দুর্বল, তাকে যদি আপনি এমন কোনো ফলের রস বা আখের রস খাওয়ান যেটা লিভার দুর্বল হওয়ার কারণে হজম না হয়ে পেটের মধ্যে মদের মতো পদার্থে রূপান্তরিত হয়ে গেল, তাহলে সেটি কি করবে? লিভারকে আরো বেশি দুর্বল করবে। এই জন্য দেখা যায় যে রুগী জন্ডিসযুক্ত অবস্থায় বেশি বেশি আখের রস, ফলের রস খান, উনি দিনের বেলা অত্যন্ত ড্রাউজি থাকেন, তার ঘুম ঘুম ভাব হয়, পেট ব্যথা করে, বমি বমি ভাব হয়। মানুষ কিন্তু ভাবে যে না, তার মধ্যে খুব ভালো চিকিৎসা হচ্ছে। সো দয়া করে এই কাজগুলো আজকে থেকে করবেন না। আপনাদের মনে হতে পারে ডাক্তার হয়তো বা পাগলের প্রলাপ বকছে, কিন্তু না, আমি যদি সাবজেক্টের বিশেষজ্ঞ চিকিৎসক, আমি যদি পড়ালেখা করি, আমার ছাত্রছাত্রীকে এই বিষয়গুলো পড়াই, এগুলো কিন্তু বইয়ের কথা, জার্নালের কথা। সো আজকে থেকে একটুখানি সচেতন হওয়ার চেষ্টা করুন। আর একটা জিনিস করতে হবে, যদি জ্বর থাকে, রোগীকে কখনোই খুব বেশি পরিমাণে প্যারাসিটামল খাওয়ানো যাবে না। কারণ প্যারাসিটামল যদি অত্যাধিক মাত্রায় কাউকে খাওয়ানো হয়, তাহলে এটা কিন্তু যে সুস্থ মানুষ তারও লিভারে ক্ষতি করে। এখন যে মানুষটা অলরেডি লিভারের রোগে আক্রান্ত, তাকে জ্বর নিরাময়ের জন্য বেশি বেশি প্যারাসিটামল খাওয়ালে তার লিভারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং তার উপায় কি? উপায় হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যদি তার জন্ডিস হয়েই যায়। বিশেষজ্ঞ চিকিৎসক যে কাজটা থেকে করবেন, বা আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে বা আপনাদেরকে যে উপদেশটা দেবো, সেটি হচ্ছে আপনারা রোগীকে সর্ব ধরনের স্বাভাবিক খাবার দেওয়ার চেষ্টা করবেন। যদি রোগী কোনোভাবে স্বাভাবিক ভাত, মাছ ইত্যাদি খেতে না পারে, মুরগি খেতে না পারে, তাহলে সেক্ষেত্রে তাকে জাউ ভাত বা নরম চালের খিচুড়ি দিতে পারেন, তাকে স্যুপ খাওয়ানো যেতে পারে। যদি এমন হয় যে রোগী কোনোভাবে কোনো খাবারই ধরে রাখতে পারছে না, তার বমির ইচ্ছা বা বমির ভাব তীব্র বা বমি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি করতে হবে, যেন তার প্রপার নিউট্রিশন বা পুষ্টি মেনটেন করা হয় শিরাপথে ফ্লুইড বা স্যালাইনের মাধ্যমে। যদি কোনো একজন মহিলা গর্ভাবস্থায় জন্ডিস বা হেপাটাইটিস আক্রান্ত হন, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। যদি কোনো একজন মানুষের ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, যদি কোনো মানুষ হৃদরোগে আক্রান্ত হন, কোনো মানুষের যদি দীর্ঘমেয়াদী লিভারের রোগ বা দীর্ঘমেয়াদী কিডনির রোগ, ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক রেনাল ফেইলিওর ইত্যাদি থেকে থাকে, তখন তাকে অবশ্যই জন্ডিস হলে হাসপাতালে ভর্তি করতে হবে। আবারও বলছি, রোগীকে স্বাভাবিক সব ধরনের খাবার দিতে হবে এবং রেস্টে থাকতে হবে। পানি, আমাদের একটা ধারণা রয়েছে যে জন্ডিস হলে প্রচুর পরিমাণে পানি খেতে হয়, পানির মাধ্যমে জন্ডিস বের হয়ে যাবে। আসলে একজন মানুষ ডেইলি 1.5 লিটার পানি খেলে যথেষ্ট। আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে 8 লিটার, 7 লিটার, 4 লিটার, এখন অনেকে বিশ্বাস করে। এটা কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই। বরং আপনি যদি বেশি বেশি পানি খান, আপনার স্টমাক বা পাকস্থলী ফুল হয়ে থাকবে, ভরে যাবে। এই ভরে যাওয়া পাকস্থলীর পাশেই থাকে লিভার। সো ফুলে যাওয়া বা ভরে যাওয়া পাকস্থলী, যেটা পানি দিয়ে ভরে গেছে, আপনার লিভারে যখন চাপ প্রয়োগ করবে, আপনি পেটে ব্যথা অনুভব করবেন। এবং অনেক সময় জন্ডিসের রোগীকে যেহেতু আমরা শুয়ে থাকতে বলি, রেস্টে থাকতে বলি, সুতরাং সে যদি খাবার দাবার খেয়েই প্রচন্ড পরিমাণে পানি খেয়ে শুয়ে পড়ে, তাহলে দেখা যাবে তার পেটের মধ্যে একটা ফুলনেস বা ভারী ভারী ভাব কাজ করছে। আর রোগীকে স্বাভাবিক যে সমস্ত ওষুধ একজন চিকিৎসক প্রেসক্রাইব করবেন, মনে রাখবেন জন্ডিস বা হেপাটাইটিস বা অ্যাকিউট হেপাটাইটিস, যেটা স্বল্পমেয়াদী হেপাটাইটিস ই ভাইরাস বা এ ভাইরাস দিয়ে হয়ে থাকে, সেগুলিতে কিন্তু একজন রোগীকে 3 সপ্তাহ রেস্টে থাকলে, স্বাভাবিক খাবার খেলেই কিন্তু রোগী আস্তে আস্তে ইমপ্রুভ করে যান, ভালো হয়ে যান। সো সেইভাবে যদি আপনি আপনার বা আপনার কোনো রোগীর চিকিৎসা করে থাকেন, তাহলে কিন্তু স্বল্পমেয়াদী লিভারের যে রোগ বা হেপাটাইটিস, সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। এই গেল হচ্ছে স্বল্পমেয়াদী হেপাটাইটিস বা লিভার রোগ। তবে কখনো কখনো দেখা গিয়েছে যে এই স্বল্পমেয়াদী হেপাটাইটিস যদি ডেঙ্গুর কারণে হয় বা চিকুনগুনিয়ার কারণে হয়, তখন কিন্তু রোগীকে অনেক সময় আমরা হাসপাতালে ভর্তি করি এবং একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে নিয়ম অনুযায়ী যে চিকিৎসা প্রদান করেন, সেই চিকিৎসা প্রদান করেন, সেখান থেকে রোগী কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। আর এখানে কিছু কিছু জটিলতা হতে পারে, যেমন স্বল্পমেয়াদী লিভার রোগে কখনো কখনো যদি রোগটা সঠিকভাবে চিকিৎসা না করা হয় বা অপচিকিৎসা করা হয় বা কবিরাজি চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লিভার ফেইলিওর ডেভেলপ করতে পারে। ঠিক আছে, লিভার ফেইলিওর ডেভেলপ করতে পারে। সেই জন্য লিভার ফেইলিওর সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি সেই ধরনের কোনো লক্ষণ হয়, কিভাবে বোঝা যাবে? যে দেখা গেল একজন রোগী, তার জন্ডিস ছিল, রোগী চিকিৎসা নিচ্ছিল, হঠাৎ করে রোগীটা অজ্ঞান হয়ে গেল বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো, তার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, সারাদিন জেগে থাকছেন কিন্তু দিনের বেলা ঘুম ঘুম ভাব, বা সারা রাত সে জেগে থাকছেন, দিনের বেলা ঘুম ঘুম ভাব,
ড্রাউজি হয়ে যাচ্ছেন, বিষণ্ণ হয়ে যাচ্ছেন, কথাবার্তা কম বলছেন এবং কারোর সাথে কমিউনিকেশন করছেন না, এইরকম অবস্থা যদি হয়, অথবা রোগী যদি হঠাৎ করে ভালো ছিলেন খুব ভায়োলেন্ট হয়ে গেলেন, অ্যাবনর্মাল ব্যবহার, উত্তেজিত হয়ে যাচ্ছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, এগুলোই কিন্তু একজন জন্ডিস বা হেপাটাইটিস রোগীর হাসপাতালে ভর্তির ক্রাইটেরিয়া বা শর্ত। যদি কোনো কারণে একজন জন্ডিসের রোগী যে কিনা বাসায় ছিলেন, চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেলেন, তখন তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। এবং সর্বদাই মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন, কোনোভাবেই নিজেরা অনলাইনে পড়ালেখা করে এই রোগের চিকিৎসাতে যাবেন না, কবিরাজের কাছে যাবেন না। এবার আমরা আলোকপাত করব দীর্ঘমেয়াদী লিভারের রোগ এই বিষয় নিয়ে। তো আমাদের দেশে দীর্ঘমেয়াদী লিভারের যে রোগগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ক্রনিক হেপাটাইটিস বি এবং সি ইনফেকশন, অর্থাৎ লিভারের দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি এবং সি ভাইরাস জনিত সংক্রমণ এবং সেখান থেকে তৈরি হওয়া লিভার সিরোসিস। কিন্তু লিভার সিরোসিস কিন্তু আরো অন্যান্য অনেক কারণে হতে পারে। আর একটা রোগ যেটা আমাদের দেশে আধুনিক কালে মানুষের মাঝে, শুধু আমাদের দেশে নয় পৃথিবীব্যাপী সবার মাঝে সচেতনতা তৈরি করেছে, মানুষ এটি সম্পর্কে জানতে চায়, এটা চিকিৎসা পদ্ধতি, কারণ, কিভাবে প্রতিকার পাওয়া যায় সে নিয়ে আমাদের কাছে আসেন, সেটি হলো ফ্যাটি লিভার। তো প্রথমেই আসা যাক দীর্ঘমেয়াদী লিভারের সংক্রমণ বি এবং সি ভাইরাস জনিত লক্ষণ। মজার ব্যাপার হচ্ছে, বি এবং সি ভাইরাস যখন শরীরে প্রবেশ করে প্রাথমিক অবস্থায় অধিকাংশ মানুষেরই কিন্তু কোনো লক্ষণ থাকে না। লক্ষণ প্রকাশিত হয় তখনই যখন সত্যিকার অর্থে তেমন খুব একটা বেশি কিছু করার সুযোগ থাকে না। তার মানে কি? তার মানে হচ্ছে বি ভাইরাস এবং সি ভাইরাসের যে ক্ষতিকর প্রভাব লিভারে, লিভার সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ, সেটা হয়ে যায়। তো বি বা সি ভাইরাস ছড়ায় কিভাবে? ছড়াই হচ্ছে যে প্রথমত রক্তের মাধ্যমে। ধরুন আমার বি ভাইরাস রয়েছে, আমি কোনো একজন মানুষকে তার প্রয়োজনে তার শরীরে রক্ত প্রদান করলাম, দেখা যাবে আমার শরীরে বি ভাইরাস বা সি ভাইরাস তার শরীরে চলে গেলে উনি পজিটিভ হয়ে যাবেন এবং তার শরীরে লিভার রোগ হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। এছাড়া দাঁতের চিকিৎসার মাধ্যমে, বাংলাদেশে কিন্তু অধিকাংশ দাঁতের চিকিৎসক, বিশেষ করে মফস্বলে যারা কিনা দাঁতের চিকিৎসক নন, রেজিস্টার্ড দাঁতের চিকিৎসক নন, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা কোনোভাবে একসময় কোনো মেডিকেল কলেজ, হসপিটালে বা কোনো ক্লিনিকে কাজ করতেন, তারাই কিন্তু ডেন্টাল ক্লিনিক বা ডেন্টাল সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছেন। সো তারা যখন দাঁত তোলেন, একই ইনস্ট্রুমেন্ট সবার ক্ষেত্রে ব্যবহার করেন, একই ইনস্ট্রুমেন্টে সবার দাঁতে স্কেলিং করেন, একই ইনস্ট্রুমেন্টে সবার দাঁতে অপারেশন করেন, দেখা গেল এর মধ্যে একজন দুইজন হয়তো বি ভাইরাস পজিটিভ, তাতে করে কিন্তু বি বা সি ভাইরাস আরেকজনের শরীরে চলে যায়। এরপরে রয়েছে, যদি মায়ের থাকে বিশেষ করে বি ভাইরাস, উনি সন্তানকে কিন্তু এটা সংক্রমণ করতে পারেন। যদি কখনো কোনো কারণে একই ইনস্ট্রুমেন্ট, যেমন ছুরি, কাঁচি বা সুই, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ব্যবহার করা হয় এবং যে মানুষটা বি ভাইরাস পজিটিভ তার শরীরে এটা ব্যবহার করার পর অন্যের শরীরে যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তিনি বি বা সি ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন। অনৈতিক, ঝুঁকিপূর্ণ, বহুগামিতা বা বহুমাত্রিক শারীরিক সম্পর্কের মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বি বা সি ভাইরাস ছড়াতে পারে। এছাড়া দেখা গিয়েছে আধুনিক কালে আমাদের দেশে কিছু কিছু জিনিস অত্যন্ত পপুলার হয়ে গেছে। সেটা কি? যেমন ট্যাটুইং। অনেকে শরীরে উল্কি আঁকেন। উল্কি আঁকানোর যে প্রক্রিয়া, সেখানে কিন্তু একই ইনস্ট্রুমেন্ট দিয়ে সবার শরীরে উল্কি আঁকা হয়। বিউটি পার্লারে গিয়ে নাক ফুরানো, কান ফুরানো, হ্যাঁ, পেটের নাভির মধ্যে রিং পরানো, এই জিনিসগুলো যারা আধুনিক যুবক যুবতী, যারা অনেকে রকস্টার আমরা দেখে থাকি, আমাদের অনেক রকস্টার রয়েছেন, আমি নাম মেনশন করবো না, যেমন টিভিতে বা স্টেজে গান গান, জিহ্বার মধ্যে রিং পরানো, ঠোঁটের মধ্যে রিং পরানো, এটি কোথায় পড়িয়েছেন? কোনো কোনো বিউটি পার্লারে। তো যে বিউটিশিয়ান তার নাক ফুরালেন, কান ফুরালেন, নাভি ফুটো করে নাভির মধ্যে রিং পরালেন, তিনি কি জানেন হেপাটাইটিস বি বা সি কি জিনিস? তার যে রিং পরানোর প্রক্রিয়া, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তিনি কাজটি করছেন, সেটি কি প্রপারলি স্টেরিলাইজ করে বা জীবাণুমুক্ত করে তিনি সেই কাজটি করছেন কিনা? কখনোই করে থাকেন না আমার জানার মতে। তো সেটাই কিন্তু বি বা সি ভাইরাস ছড়ানোর একটা অন্যতম কারণ। এছাড়া ব্লাড প্রোডাক্ট, যেমন প্লাজমা, হ্যাঁ, কখনো কখনো প্লাজমার প্রয়োজন হয়, বা রক্ত আমি ব্লাড ব্যাংক থেকে কিনলাম, সেটা যদি প্রপারলি স্ক্রিনিং না করা থাকে এবং কোনো একজন শরীরে প্রবেশ করা হয় যেখানে বি ভাইরাস রয়েছে, তাহলে কিন্তু সে পজিটিভ হয়ে যায়। তো হেপাটাইটিস বি বা সি যদি শরীরে প্রবেশ করে যায়, যেটা হয়ে থাকে দীর্ঘমেয়াদী লিভারের রোগ, যেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বা খুব খারাপ হয়ে গেলে সিরোসিস অফ লিভার বলে থাকি, সেখানে কি হয়? সেখানে রোগীর শরীরে জন্ডিস থাকে, খাওয়া দাওয়ার অরুচি থাকে, বমি বমি ভাব থাকে, পায়ে পেটে পানি চলে আসে। এটা কিন্তু একটা অন্যতম লক্ষণ দীর্ঘমেয়াদী লিভারের রোগের। তবে মনে রাখতে হবে, পায়ে পেটে পানি আসলে দীর্ঘমেয়াদী লিভার রোগ না। অনেক সময় হার্ট ফেলিয়ার হলেও হাতে পায়ে পানি আসতে পারে। কিডনির কিছু কিছু সমস্যা রয়েছে যেখানে হাতে পায়ে পানি এসে থাকে। শরীরে যদি কোনো কারণে অ্যালবুমিন কমে যায়, তাহলেও হাতে পায়ে পানি আসতে পারে। এছাড়া রোগীর রক্ত বমি, রক্ত পায়খানা হয়। কখনো কখনো একজন সুস্থ মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি জানেনই না উনার শরীরে বি ভাইরাস রয়েছে, উনার শরীরে সি ভাইরাস রয়েছে। এই সি ভাইরাস বা বি ভাইরাস ধীরে ধীরে উনার লিভার সিরোসিস করে উনাকে খারাপ অবস্থার দিকে নিয়ে গেছে, কিন্তু উনি জানেন না।
হঠাৎ করে একদিন কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। রোগী আত্মীয়স্বজন মনে করলেন উনার মধ্যে ব্রেইন স্ট্রোক করেছে, কিন্তু আসলে না, উনার রোগটা ছিল লিভার সিরোসিস। লিভার সিরোসিসে টক্সিক পদার্থ বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেটা আমাদের শরীরে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার মধ্যে উৎপাদন হয়, সেটা কিন্তু রক্তের মধ্যে বেড়ে গেলে লিভার দুর্বল হওয়ার কারণে ব্রেইনকে গিয়ে উত্তেজিত করে, কখনো কখনো ব্রেইনকে ডিপ্রেস করে ফেলে। এর অংশ হিসেবে একজন মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। হঠাৎ করে একজন সুস্থ মানুষ ভায়োলেন্ট বা উত্তেজক আচরণ শুরু করতে পারেন, এটিকে আমরা বলি এনকেফালোপ্যাথি। মনে রাখবেন, লিভারে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেওয়া। আর অনেক কাজ রয়েছে, আমরা যত খাবার খেয়ে থাকি সেই খাবারের যে হজম প্রক্রিয়া, যে বিপাকীয় প্রক্রিয়া, সে সবগুলো লিভার করে থাকে। শরীরে অ্যালবুমিন বলে একটা অন্যতম উপাদান প্রয়োজন পড়ে, রক্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা কিন্তু লিভার তৈরি করে থাকেন। এছাড়া আমাদের শরীরে যে রক্তকণিকা, যে রক্ত রয়েছে, সেই রক্ত তৈরিতে লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে একজন মানুষের যদি দীর্ঘমেয়াদী লিভারের রোগ বা সিরোসিস হয়ে যায়, তাহলে এই প্রক্রিয়াগুলো আস্তে আস্তে রহিত হয়ে যায়। সুতরাং যেটা করতে হবে, প্রতিরোধ হচ্ছে সর্বোত্তম পন্থা। সেই জন্য আমি যে কারণগুলো বললাম, যে প্রক্রিয়ায় বি ভাইরাস বা সি ভাইরাস ছড়িয়ে থাকে, যে রক্ত দেয়া অনিয়ন্ত্রিত বা অনৈতিক প্রক্রিয়ায় শারীরিক সম্পর্ক স্থাপন করা, রক্ত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ক্রিনিং করে নিতে হবে এই বি ভাইরাস বা সি ভাইরাস এই রক্তদাতার শরীরের মধ্যে আছে কিনা। এছাড়া অপারেশনের ক্ষেত্রে যে বা যিনি অপারেশন করছেন, দাঁত তোলার ক্ষেত্রে যে বা যিনি দাঁত তুলছেন, তিনি সচেতন হবেন তার ব্যবহৃত যন্ত্রপাতিগুলো সঠিক রয়েছে কিনা বা জীবাণুমুক্ত আছে কিনা। এছাড়া সর্বোত্তম যে উপায়, সেটা হচ্ছে বি ভাইরাসের এগেনস্টে পৃথিবীব্যাপী এখন ভ্যাকসিন প্রচলন হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের দেশেই কিন্তু বিনামূল্যে শিশুদেরকে জন্মের পরপরই বি ভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সুতরাং অন্যান্য যে টিকাগুলো আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, সেই টিকার পাশাপাশি বি ভাইরাসের টিকা অবশ্যই নিতে হবে। দুর্ভাগ্যজনক হলে সত্যি যে সি ভাইরাসের কোনো টিকা নেই, কারণ এটি একটি বহুরূপী ভাইরাস। একটা সি ভাইরাস 600টা রূপ গ্রহণ করতে পারে। সুতরাং সেই কারণে সি ভাইরাসের এগেনস্টে এখনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভবপর হয়নি। কিন্তু বি বা সি ভাইরাসের এগেনস্টে অনেক আধুনিক ওষুধ পৃথিবীতে চলে এসেছে, এবং আসার কথা হলো, সম্ভাবনার কথা হলো, অত্যন্ত সুলভ মূল্যে সেই ওষুধগুলো আমাদের দেশে পাওয়া যায়। এবং আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছি, তারা কিন্তু সেই ওষুধগুলো রোগীদের শরীরে যারা বি ভাইরাস বা সি ভাইরাসে আক্রান্ত, প্রয়োগ করে আমরা কিন্তু সুফল পাচ্ছি, এবং রোগী কিন্তু অনেক ক্ষেত্রে নিরাময় হয়ে যাচ্ছে। কিন্তু যদি রোগীর এমন হয়ে যায় যে রোগীর রক্তবমি হলো, রক্ত পায়খানা হলো, পায়ে পেটে পানি চলে আসলো, অর্থাৎ রোগী লিভার সিরোসিসের সবচেয়ে খারাপ অবস্থায় উপনীত হলো, সেই ক্ষেত্রে কিন্তু রোগীকে অবশ্যই উন্নত চিকিৎসার জন্য লিভার প্রতিস্থাপনের কথা চিন্তা করা যেতে পারে। কিন্তু লিভার প্রতিস্থাপন এখন আমাদের দেশে শুরু হয়নি, প্রক্রিয়া চলছে। এটা পার্শ্ববর্তী দেশে হয় বা পৃথিবীর অনেক দেশে হয়। আমাদের দেশ থেকে অনেক রোগীও দেশের বাইরে গিয়ে লিভার প্রতিস্থাপন করে সুস্থ হয়ে চলে এসেছেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে, হেপাটাইটিস বি এবং সি এর ক্ষেত্রে সর্বোত্তম পন্থা হচ্ছে প্রতিরোধ, এবং প্রতিরোধের জন্য জীবনযাপন প্রণালীতে অত্যন্ত উন্নত মানের এবং সুবিবেচনা প্রসূত একটি প্রক্রিয়া নিজের জীবনে আনা। আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে যান চাকরি নিয়ে। তারা যখন টাকা পয়সা জমা দিয়ে ভিসা টিসা সবকিছু চলে আসে, আসার পর তাদের মেডিকেল চেক আপ, এবং দেখা গেল মেডিকেল চেক আপ হওয়ার পর যদি উনি বি ভাইরাস বা সি ভাইরাস পজিটিভ হন, তাকে আনফিট করা হয়। আবার দেখা গিয়েছে যে প্রতিষ্ঠান তার কাছ থেকে টাকা নিয়েছেন, তারা টাকা দিতে গড়িমসি করেন, কারণ টাকার একটা অন্যতম অংশ তো যে দেশে উনি চাকরি নিয়ে যাবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার উপদেশ থাকবে একজন লিভার রোগ বিশেষজ্ঞ হিসেবে, যারা বিদেশে চাকরি নিয়ে যান এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন, দেশকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য, তারা অবশ্যই বিদেশে যাওয়ার পূর্বে, ভিসা নেওয়ার পূর্বে, অথবা যে প্রতিষ্ঠান আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বিদেশে পাঠাচ্ছেন, তাদেরকে অনুরোধ করবেন যে আগে আপনার মেডিকেল চেক আপটি সুসম্পন্ন করতে, যে আপনার শরীরে হেপাটাইটিস বি বা সি রয়েছে কিনা, বা অন্য কোনো রোগ আছে কিনা যেটার জন্য আনফিট হলে আপনি বিদেশে যেতে পারবেন না। এরপরে আপনি আপনার টাকাটি জমা দিন বা বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করুন। তো এই হলো হেপাটাইটিস বি, সি এবং ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী লিভার রোগ সিরোসিস সম্পর্কে আজকে আলোচনা। সবাইকে ধন্যবাদ।